তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। এই টপিকসটা, আজকের যে টপিকসটা সম্বন্ধে আমরা ডিসকাস করব, সেটা জেআইটি সিস্টেমের ভিতরে কভার করবে। সালাম স্যার জেআইটি সিস্টেম পড়ান সবসময়। তো সালাম স্যার আমাকে বললো যে কিছু ক্লাস নাও, তো আমি শুরু করতেছি। আমি শুনলাম কিছুক্ষণ আগে প্রবীণের কাছে যে তোমাদের সিস্টেমের ভিতরে কিছু পড়ানো হচ্ছে আর কার্সিনোমাস পড়ানো হচ্ছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলাপ করব। আমি মেইনলি টার্গেট থাকবে আমার তিনটা ডিজিজের উপরে। স্টোমাকের তিনটা ডিজিজ সবসময় কাজে লাগে। তার ভিতরে এক নম্বরটা হলো পেপটিক আলসার ডিজিজ, দুই নম্বর হলো কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ, আর তিন নম্বর হলো ম্যালিগনেন্সি। তো পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে আমি মনে হয় যে তোমরা মেডিসিনে অনেক ভালো করছো। আশা করা যায় যদি আমরা কাভার করতে পারি করলাম, নাহলে তোমরা ওইটা দিয়ে কাভার করবে। আর কমপ্লিকেশনের ভিতরে আমরা যেটা পড়বো সেটা হলো যে পারফোরেশন এবং হলো কথা অনেক ভলিউম স্লো আসছে স্যার, হেডফোনটা চলে আসতেছে। স্যার হেডফোনটা একটু হ্যালো ফখরুদ্দিন, জি স্যার। শোনাচ্ছে? জি স্যার, শোনা যায় এবার। তো আমরা সার্জারি ওয়ার্ডে এবং হলো ডেইলি প্র্যাকটিসে সবচেয়ে বেশি কমন যে তিনটা ডিজিজ নিয়ে আমরা ফেস করি, যে সিস্টেমের উপর বিশেষ করে স্টোমাকের মধ্যে ভিতরে, তাদের কমনটা হলো পেপটিক আলসার ডিজিজ নিয়ে, সেকেন্ডটা হলো কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ নিয়ে, এবং তিন নম্বর ডিজিজ হলো কার্সিনোম স্টোমাক নিয়ে। তো কার্সিনোম স্টোমাক আমরা পরে, আমরা জানি যে এটা পরে পড়ানো হবে অথবা হয়েছে। আমরা পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে কিছু পড়াশোনা আমরা শিখছি। আমরা এখন শিখবো হলো কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ। তো কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজের ভিতরে সবচেয়ে বেশি কমন যে কমপ্লিকেশন সেটা হলো পারফোরেশন, আইদার ডিউডেনাল আলসার পারফোরেশন অথবা হলো গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন অথবা পারফোরেশন অফ এনি কজ। এবং আরেকটা কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ সেটা হলো ক্রনিক কমপ্লিকেশন, সেটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো যেহেতু এই তিনটা কেস সবসময় সার্জারি ওয়ার্ডে আমরা পাই, আমি চেষ্টা করব এই মেইন তিনটা ডিজিজে তোমাদেরকে একটু নলেজ দেওয়ার জন্য। তো আজকে সবচেয়ে কমন যে কমপ্লিকেশন, এমন কোনো দিন নাই যে সার্জারি ওয়ার্ডে এই পেশেন্টটা পাওয়া যায় না, সেটা হলো পারফোরেশন। এখন পারফোরেশন অফ দ্য কোথায় পারফোরেশন সেটা আমরা পরে আসতেছি। এই পারফোরেশনের কেসটা যখন সার্জারি ওয়ার্ডে আমরা ডিল করব, তখন কিভাবে ডিল করব সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। তো আমরা এই পারফোরেশন সরাসরি না বলে আমরা চলে যাব যে রেডিওলজিক্যাল টার্মে নিউমোপেরিটোনিয়াম। তাহলে আমি আজকে আমার এই নিউমোপেরিটোনিয়াম হেডলাইনে আমি আজকে তোমাদের ক্লাস নেব। যে আমরা শুরু করলাম তাহলে, যে নিউমোপেরিটোনিয়াম মানে কি? নিউমোপেরিটোনিয়াম আমরা কাজের সঙ্গে আমরা বুঝতেছি যে নিউমো মানে বাতাস, পেরিটোনিয়াম মানে ইন্টা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে যে পেরিটোনিয়াম সেটা। বাতাস যদি কখনো ইন্টা অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে, সেটা তখন বলে নিউমোপেরিটোনিয়াম। আমরা ডেফিনিশনটা কি? প্রেজেন্স অফ এয়ার ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। সোজা ডেফিনিশন যে when আমরা জানি যে এয়ার ইজ নর্মালি প্রেজেন্ট ইন দ্য জিআই ট্র্যাক্ট, উইদিন দ্য জিআই ট্র্যাক্ট। এটা হতে পারে স্টোমাক, ডিগনাম, এক্সপেলবাম, নার্ভাস। কখনোই এয়ার পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে থাকে না। কোনো কারণে যদি এয়ার এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে, দ্যাট ইজ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন, and this condition is called pneumoperitoneum. আমরা এখন যদি প্রশ্ন সময় আসে যে হোয়াট ডু ইউ মিন নিউমোপেরিটোনিয়াম, নেম দ্য কমন কজেস অফ নিউমোপেরিটোনিয়াম, এটা যদি রিটেন হয় তাহলে একভাবে উত্তর দিব, আর যদি ভাইবা হয় তাহলে একভাবে উত্তর দিব। যদি ভাইবাতে কেউ কখনো প্রশ্ন করে যে তুমি নিউমোপেরিটোনিয়ামের একটা কজ বলো, তাহলে প্রথমে তোমরা বলবা সেটা হলো ডিউডেনাল আলসার পারফোরেশন। তাহলে আমরা অ্যাবডোমেনে যতগুলা একুট অ্যাবডোমেন কেস পাই, তার ভিতর সবচেয়ে কমন কেস হলো নিউমোপেরিটোনিয়াম অর্থাৎ পারফোরেশন। এবং এই পারফোরেশনের ভিতরে সবচেয়ে কমন যে কজটা হলো পারফোরেশনের, সেটা হলো
পারফোরেশন অফ দ্য ডিউডেনাল আলসার। তাহলে ডিউডেনাল আলসার পারফোরেশন ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস অফ নিউমোপেরিটোনিয়াম। ভাইবার সময় যদি বলি, আচ্ছা ভাইবার সময় আবার যদি বলে যে ডিউডেনাল আলসার পারফোরেশন ছাড়া আর কি কি পারফোরেশন তুমি ওয়ার্ডে পাইছো, তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট কজ অফ পারফোরেশন বলতে হলো যে কি বলে টাইফয়েড আলসার পারফোরেশন। তাহলে আমরা কি বললাম যে টাইফয়েড আলসার পারফোরেশন ইউজুয়ালি হলো টার্মিনাল আইল্যান্ডে হয়। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট নিউমোপেরিটোনিয়াম আমরা খেয়াল করবো সেটা হলো টাইফয়েড আলসার পারফোরেশন। আচ্ছা, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ যদি বলা হয় যে পারফোরেশনের কজ, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। তাহলে আমরা কি শিখলাম? প্রথম কজ ডিউডেনাল আলসার পারফোরেশন, সেকেন্ড ইম্পর্টেন্ট কজ কি বলে টাইফয়েড আলসার পারফোরেশন, আর থার্ড ইম্পর্টেন্ট কজ হলো গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। আচ্ছা, এছাড়াও যদি বলে যে ফোর্থ ইম্পর্টেন্ট কজ অফ পারফোরেশন, তাহলে বলবো হচ্ছে টিউবারকুলার আলসার পারফোরেশন, ইন্টেস্টিনাল টিউবারকুলার পারফোরেশন। আচ্ছা, তারপরে যদি বলে যে অন্য কোনো কারণ জানেন না, তখন কিন্তু অন্য কথাগুলো বলবে। রিটেনে যদি কোশ্চেনটা আসে কজেস অফ নিউমোপেরিটোনিয়াম, তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে কজ অফ নিউমোপেরিটোনিয়াম যদি আসে, ভাইবার সময় কিন্তু আমরা এত কথা বলবো। ভাইবার সময় আমরা কজেস অফ নিউমোপেরিটোনিয়াম বলার সাথে সাথে আমরা বলবো ডিউডেনাল আলসার পারফোরেশন, সেকেন্ড কজ বলবো হলো টাইফয়েড আলসার পারফোরেশন, থার্ড কজ বলবো হলো গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন, আর ফোর্থ কজ বলবো হলো টিউবারকুলার আলসার পারফোরেশন। এখানে আমি তৃতীয় নম্বরে আসছে, আসলে এটা হবে ফোর্থ নম্বরে। 3 নম্বর কজ হলো গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। আচ্ছা, এখন যদি রিটেনে যদি আসে, রিটেন তাহলে আমরা এইভাবে লিখবো যে কজেস অফ নিউমোপেরিটোনিয়াম প্রথম কজে হলো যে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। যে কোনো কারণে গ্যাস কন্টেনিং হলো ভিসকাস যদি পারফোরেশন হয়, তাহলে আমরা নিউমোপেরিটোনিয়াম পাই। তাহলে অনেক সময় প্রশ্ন করে হোয়াট আর দ্য কজেস অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, তুমি এটা বলবা যে ডিউডেনাল আলসার পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন, টিউবারকুলার পারফোরেশন। অনেক সময় বলবা যে ম্যাকেজ ডাইভার্টিকুলার পারফোরেশন, অনেক সময় বলবা যে ক্রনস ডিজিজের কারণে পারফোরেশন হয়, অনেক সময় বলবা তোমার হলো কি বলে কলাইটিসের কারণে পারফোরেশন। অনেকগুলো কারণ আছে, তার ভিতরে তোমরা চারটা সবসময় মনে রাখবে। এছাড়াও 5 নম্বর অনেক সময় কারণ আসে, সেটা হলো যে তোমার কি বলে ম্যাকেজ ডাইভার্টিকুলার পারফোরেশন। এছাড়াও আরো ইম্পর্টেন্ট যদি কজ বলি কি কি কারণে নিউমোপেরিটোনিয়াম হয়, তাহলে আমরা ফলোইং ল্যাপারোটমি, অর্থাৎ যে কোনো কারণে যদি আমি অ্যাবডোমিনাল সার্জারি করি এবং অ্যাবডোমিনাল সার্জারি করার পর সেটা যদি আমরা রিপেয়ার করি, তাহলে তার পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি আমরা একটা এক্সরে করে ফেলে আসি অ্যাবডোমিন, তাহলে কিন্তু আমরা নিউমোপেরিটোনিয়াম পাই। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কজ না, এটা লেখার জন্য লেখা। আচ্ছা, তারপরে কজ কি, যে ফলোইং ল্যাপারোস্কোপি। তোমরা জানো যে ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা যেটা ল্যাপারোস্কোপ মেশিনের মাধ্যমে করি, সেটাতে প্রথমে আমরা কি করি, এটা হলো পোর্ট দিয়ে ইন্ট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে একটা পোর্ট ক্রিয়েট করে আমরা নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট করি, বাতাস দিয়ে, কার্বন ডাই অক্সাইড বাতাস দিয়ে আমরা নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট করার পরে পরবর্তী পোর্টগুলো দিয়ে আমরা সার্জারি করি। তাহলে এই রোগীটা যদি আমি পোস্ট অপারেটিভ একটা এক্সরে করি, তাহলে কিন্তু নিউমোপেরিটোনিয়াম পাবো। তাহলে এটা একটা কারণ যে নিউমোপেরিটোনিয়াম একটা কারণ যে হলো ফলোইং ল্যাপারোস্কোপি নিউমোপেরিটোনিয়াম ছাড়া ল্যাপারোস্কোপি করা যায় না। আর কি কারণে নিউমোপেরিটোনিয়াম হতে পারে? নিউমোপেরিটোনিয়াম হতে পারে যে কোনো কারণে যদি পেনিট্রেটিং ইনজুরি অফ দ্য অ্যাবডোমেন, এটা ট্রমা বলো, অ্যাসল্ট বলো, তোমার অ্যাক্সিডেন্ট বলো, যে কোনো কারণে যদি অ্যাবডোমেন ফুটা হয়ে যায়, তাহলে তোমার বাইরের বাতাস ভিতরে ঢোকে, অথবা গার্ড যদি ইনজুরি হয় তাহলে ভিতরের বাতাসও ঢুকে থাকে। তাহলে এটা একটা কারণ, পেনিট্রেটিং ইনজুরি অফ দ্য অ্যাবডোমেন ইনভলভ ইন দ্য পেরিটোনিয়াম। কোনো কারণে যদি প্যারাটার পেরিটোনিয়াম যদি কোনো ইনভলভ হয় পেনিট্রেটিং ইনজুরি দিয়ে, তাহলে কিন্তু আমরা নিউমোপেরিটোনিয়াম পাই। আচ্ছা, আর কি কারণ? এটা সবচেয়ে রেয়ারেস্ট কজ, খুব 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 কমন না, এটা কখনোই মুখ দিয়ে ভাইবার সময় উচ্চারণ করার দরকার নাই। তোমরা এটা রিটেনের জন্য লিখবা যে কোনো কারণে যদি পেরিটোনিয়াম হয়, বিশেষ করে গ্যাস ফর্মিং অর্গানিজম, স্পেশালি ক্লোস্ট্রিডিয়াম ওয়েলশাই, অর্থাৎ গ্যাস গ্যাংগ্রিন বলে একটা আমরা জানি, গ্যাস গ্যাংগ্রিন বলে একটা ডিজিজ আছে। দ্যাট ডিজিজ ভেরি 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 নট অনলি ডিজিজ দ্যাট ইজ কজড বাই দ্য অ্যানারোবিক অর্গানিজম, স্পেশালি ক্লোস্ট্রিডিয়াম। আমরা জানি যে অ্যানারোবিক অর্গানিজমের সবচেয়ে কমন খারাপ হলো ফার্মিং অর্গানিজম, খারাপ হলো ক্লোস্ট্রিডিয়াম, এটা হয় হলো ক্লোস্ট্রিডিয়াম দিয়ে, আর একটা হলো গ্যাস ফার্মিং অর্গানিজম, সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম ওয়েলশাই। কোনো কারণে যদি এই ক্লোস্ট্রিডিয়াম ওয়েলশাই দিয়ে তোমার ইনফেকশন হয়, দেন দ্য কজ
দেন দ্য কন্ডিশন স্কোর তোমার হলো তিনটা আপনি তৈরি হয় তখন বলবো নিউমোটোরিটা কজ বাই স্পেশালি সেপ্টিসিমিয়া স্পেশালি গ্যাস ব্যাঙ্গিং যদি হয় সেক্ষেত্রে তোমার এই সমস্যা হয়। তাহলে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সারা জীবনের জন্য। আমি এই প্রশ্নটা বারবার করবো তোমাদেরকে যে কজেজ অফ নিউমোপেরিটোনিয়াম যদি কখনো আসে তাহলে তোমার এই স্লাইডটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, কোনোভাবেই এই স্লাইডটা মিস করা যাবে না। আচ্ছা, প্র্যাকটিক্যাল। তাহলে আমরা বললাম যে কমন কজা নিউমোপেরিটোনিয়ামের প্রথম কজে বলবো যে ডিফারেন্স অফ পারফরম্যান্স, হ্যাঁ। আর সেকেন্ড মোস্ট কমন কজ বলবো হলো টাইফয়েড অফ পারফরম্যান্স, থার্ড মোস্ট কমন হলো গ্যাস্ট্রিক আলসার পারফরম্যান্স, এবং ফোর্থ মোস্ট কমন হলো টেবল আলসার পারফরমেশন, ফিফথ মোস্ট কমন কজ হলো তোমার হলো ম্যাকেল ডায়াবেটিকুলার পারফরমেশন, সিক্সথ হলো তোমার হলো ক্রন ডিজিজ পারফরমেশন। তোমরা আমি লিখি নাই, যদি তোমরা লিখে নিও এটা মনে রাখবা। আর রিটেনের জন্য এইভাবে লিখবা। তাহলে আমরা প্রথম শিখলাম যে নিউমোপেরিটোনিয়াম মেইন কজ হলো পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস। উপর থেকে শুরু করে আমরা নিচে চলে গেলাম। তাহলে এই স্লাইডটা আমরা সবাই মনে রাখবো এবং সারা জীবনের জন্য এটা খেয়াল রাখবো। নেক্সট স্লাইডে যাই। আসলে পারফোরেশন যে কোনো পারফোরেশন, টাইফয়েড পারফোরেশন বলো, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন বলো, এটা তোমার কি বলে টিউবারকুলার পারফোরেশন আছে, পারফোরেশন আসলে কি হয়? পারফোরেশন হলে আসলে যেটা হয় সেটা হলো প্রথম যেটা হয় পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস হয়ে পেশেন্ট হয়, পেশেন্ট সার্ভাইভ করে নেক্সট আর কোনো কারণে পেরিটোনাইটিস সার্ভাইভ করে আর কি হতে পারে, ফর্মেশন লাম্প হতে পারে। এর পরবর্তীতে কি হতে পারে, প্যারাইডাল আইলেস হতে পারে। এর পরবর্তীতে কি হতে পারে, হাই ভলিউম শকে যেতে পারে, সেপ্টিসিমিক শকে যেতে পারে, তাকে মারা যেতে পারে। এই স্লাইডটা তোমরা লেখা দরকার নেই, এই স্লাইডটা একটা বোঝার জন্য যে আমরা যে কোনো পারফরেশন হলে এই সমস্যাগুলো হয়। যে কোনো পারফরেশন, এটা হতে পারে টিউবার আলসার পারফরেশন, এটা হতে পারে পারফরেশন, এটা হতে পারে তোমার হলো ক্রনিক পারফরেশন। তো যে কোনো পারফরেশন হলে তোমাদের এই সমস্যাগুলো হয়। এটা একটা লেখার জন্য লেখা, এটা তোমাদের পরীক্ষার সময় আসবে না বা এটা বোঝার দরকার নেই। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা হলো পারফরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। তাহলে পেপটিক আলসার ডিজিজের পারফরেশনের কমন যে কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, সেই পেপটিক আলসার কমন কমপ্লিকেশন হলো ডিজিজ আলসার পারফরেশন। তাহলে আমরা এই পেপটিক আলসার ডিজিজের পারফরেশন আমরা সম্বন্ধে আলাপ করবো। এটা একটা বলার জন্য বলা একটা লেকচার। আচ্ছা, তো আমরা ওই টপিকসে যাওয়ার আগে পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে একটু খেয়াল করি। যে পেপটিক আলসার ডিজিজ মানে হলো যে any disease in the GI tract following acid pepsin dilation। তো আমরা অ্যাসিড বডিতে যে আমাদের অ্যাসিড তৈরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আমাদের যে প্রোটেক্টিভ মেকানিজম যে পেপসিন তৈরি হয়, এই অ্যাসিড এবং পেপসিন দুইটা মিলে যখন ডাইজেস্ট করে আমার স্টোমাকের সেলফ টিস্যুগুলো, বিশেষ করে প্রথমে করে মিউকোজা, তারপরে সাবমিউকোজা, তারপরে মাস্কুলার ল্যাক্সেশন। তো এই যে ইনভলভমেন্ট হয়ে আলসারেশন করে, সেই আলসারেশন যদি অ্যাসিড পেপসিনের কারণে হয় তাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ তাহলে কোথায় হয়? তাহলে যদি বলি সাইট কি, আমরা জানি যে পেপটিক আলসার ডিজিজের কমন সাইট প্রথম যদি বলি সেটা হলো পার্ট অফ ডিজিজ। এখন ফার্স্ট পার্ট অফ ডিজিজ মানে অ্যান্টিরিয়র ওয়ালও হতে পারে, পোস্টেরিয়র ওয়ালও হতে পারে। অ্যান্টিরিয়র ওয়ালে যদি পেপটিক আলসার ডিজিজ হয় সেটা বলি আমরা পেপটিক আলসার ডিজিজ ডিউডেনাল আলসার ইন দ্য ফার্স্ট ডিউডেনাল আলসার ইন দ্য ফার্স্ট অফ ডিজিজ। এখন এই পেপটিক আলসার কোথায় হয়? পেপটিক আলসার কোথায় হয়? তোমার স্টোমাকে হয়। স্টোমাকে বিশেষ করে লেসার কার্ভেচারে হয়, তারপর হলো ইউসিসির অ্যাঙ্গুলার বেশি হয়, বিশেষ করে কার্ভেচারে, যেটা কার্ভেচার হতে পারে। আর পেপটিক আলসার কোথায় হয়? অ্যাসিড পেপসিন ডাইজেশন দিয়ে হয় তোমার বলি ম্যাকেলস ডাইভার্টিকুলাম। এই ম্যাকেলস ডাইভার্টিকুলামে একটোপিক গ্যাস্ট্রিক সেল থাকে, জি সেল থাকে, এইচ সেল থাকে, ফলে এরা গ্যাস্ট্রিক তৈরি করে। আর কোথায় হয়? আমরা যদি আমরা জানি ফলোইং গ্যাস্ট্রোজেজুলোস্টোমি, আমরা কোনো কারণে যদি বাইপাস সার্জারি করি, গ্যাস্ট্রোজেজুলোস্টোমি যে স্টোমা আছে, এই স্টোমার ভিতরেও আলসারেশন হয়। মেনলি এই চারটে জায়গায় আমরা জানি যে পেপটিক আলসার ডিজিজ অনেক সময় কি হয়, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস। তাহলে এই পাঁচটা লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে কিন্তু পেপটিক আলসার ডিজিজ হয়। তাহলে আমরা বোর্ড হেডলাইনে আমরা কিন্তু সবাই জানি বা মেডিসিনে পড়ছি যে পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে অনেক কথা বলতে শিখছি আমরা, যে অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ বা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক সাইটগুলো জানি আমরা। আলটিমেটলি আমরা সার্জনরা যেটা ডিল করি সেটা হলো যে কমপ্লিকেশন অফ পেপটিক। তো কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজটা কি জিনিস? যে পেপটিক আলসার ডিজিজ যদি আমরা চিকিৎসা করি তাহলে ভালো হয়, যদি আবার ক্রনিক ডিজিজ যদি হয় সেক্ষেত্রে ভালো না হয়।
কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে মারাত্মক কমপ্লিকেশন এবং লাইফ threatening complication, that is the perforation. Perforation is the dangerous outcome of the papular disease. Perforation is the notorious outcome of the papular disease, and perforation is the horrible condition of the papular disease. Perforation patient may die if properly he or she cannot be managed. আমরা আমরা শিখছিলাম যে কমপ্লিকেশন ভিতরে পারফোরেশন একটা কমন, পারফোরেশন আবার বিভিন্ন ওয়ালে অনুযায়ী কমপ্লিকেশনটা সেভাবে ডিপেন্ড করে। যদি ফার্স্ট পার্ট আমরা ডিউডিনামে পারফোরেশন হয় সেক্ষেত্রে আমরা সিমটমটা বেশি পাই, লাগে অ্যাকুট অ্যাবডোমেন। আর যদি পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফার্স্ট পার্ট আমরা ডিউডিনামে পাই সেক্ষেত্রে পেশেন্ট পারফোরেশন হয়েছে কিন্তু অ্যাকুট অ্যাবডোমেন ম্যানেজমেন্ট আসবে না। পেশেন্ট অনলি কামিং ফর সিভিয়ার হেমাটোমেসিস এন্ড ম্যালেরিয়া। কোনো পেশেন্ট যদি হেমাটোমেসিস এবং ম্যালেরিয়া নিয়ে অর্থাৎ বমি করেও রক্ত যায়, পায়খানা করার সময় রক্ত যায়, এই ধরনের যদি কন্ডিশন নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মেবি দ্যাট মে বি দ্য কজ অফ পারফোরেশন অফ দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে পারফোরেশনের ভেতর কমপ্লিকেশন সবচেয়ে কমন কমপ্লিকেশন অফ পেপটিক ডিজিজের পারফোরেশন। পারফোরেশনের সাইড অনুযায়ী ডিজিজটা ডিপেন্ড করে। অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখন হিসাবে পাবো। আর posterior wall of the first part of the duodenum যদি পারফোরেশন হয় তাহলে আমরা কিন্তু পেশেন্টের হেমাটোমেসিস ম্যালেরিয়া পাবো, এটা কিন্তু একটা পাবো না। এছাড়াও তোমার যদি গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন হয়, সাধারণত গ্যাস্ট্রিক আলসার গুলা পারফোরেশন হলে আমরা ধরে নেই দিস গ্যাস্ট্রিক আলসার মেবি ম্যালিগন্যান্ট গ্যাস্ট্রিক আলসার, কার্সিনোমা। সেই ক্ষেত্রে তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব এবং সেই চিকিৎসা করবো। তাহলে আজকে আমরা বেসিক্যালি চলে যাবো যে পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে। নেক্সট স্লাইডে গেলাম আমরা। এখানে আমরা দেখছি পারফোরেটেড পেপটিক আলসার। এখন পারফোরেটেড পেপটিক আলসার বিশেষ করে কোনটা বেশি হয়? সবচেয়ে বেশি হলো ডিউডিনাল আলসার, দেন হলো গ্যাস্ট্রিক আলসার। আমরা ডিউডিনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার এই সম্বন্ধে আমরা সবাই শিখছি আগে, সেটা কমপ্লিকেশন সম্বন্ধে আলাদা। যে পারফোরেশন আসলে পারফোরেশন মিনস কি? পারফোরেশন মানে হলো আমার যে গাটের যে চারটা ওয়াল আছে, চারটা লেয়ার আছে, একটু আউটার যদি যাই, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার এন্ড হলো সেরোসা। কোনো কারণে এই অ্যাসিড পেপসিন ডাইজেশন হয়ে প্রথমে ইরেশন হয় হলো মিউকোসা লেয়ার, তারপরে হয় হলো সাবমিউকোসা লেয়ার, তারপরে মাসকুলার লেয়ার, সর্বশেষ যদি সেরোসা লেয়ারও ভেদ করে স্টোমাক কন্টেন্ট, গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি বাইরে হয়ে আসে, দেন দ্য কন্ডিশন ইজ কল্ড পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। এটা বলছি আমি, দ্য পারফোরেশন ইজ মেকিং এ হোল ইনভলভিং অল পোর্ট অফ দ্য স্টোমাক। আচ্ছা, তাহলে কমন সাইট অফ পারফোরেশন অফ পেপটিক আলসার ডিজিজ যদি বলি আমি, কমন সাইট অফ পারফোরেশন অফ পেপটিক আলসার ডিজিজ বলি আমি, তো প্রথমে বলি আমরা অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম। তাহলে ডিউডিনামে আমরা জানি যে একটা ডিউডিনামের চারটা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এন্ড ফোর্থ পার্ট। তো আমরা সবচেয়ে বেশি কমপ্লিকেশন হলো ফার্স্ট পার্টে, কারণ এই ফার্স্ট পার্ট ইজ দ্য পার্ট হুইচ ইজ অ্যাডজেসেন্ট টু দ্য স্টোমাক। স্টোমাক থেকে আমরা জানি যে স্টোমাকের ভিতরে যে অনেকগুলো ফাংশন আছে, তার ভিতরে কমন ফাংশন হলো কাইম করা। এই কাইম তৈরি করলে, কাইম কিছু না, দিস ইজ দ্য মিক্সচার অফ ফ্লুইড সিক্রেটিং ফ্রম দ্য গ্ল্যান্ড অফ স্টোমাক। স্টোমাকের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলা সিক্রেশন হয় বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিশেষ করে পেপসিন, বিশেষ করে আদার্স অথবা আদার্স ফ্লুইড। তো এই স্টোমাকের এই সিক্রেশন গুলোর উদ্দেশ্য হলো যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে প্রথমে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একদম হাইলি স্ট্রং, মানে স্ট্রং অ্যাসিড, এবং এই স্ট্রং অ্যাসিডের পিএইচ 1 to 3 মানে 1 থেকে 5 পর্যন্ত হতে পারে, এবং 1 পিএইচ মানে মারাত্মক অবস্থা। তো এরা করে কি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলাই আমরা যখন খাওয়া দাওয়া করি, যতগুলো খাবার খাই, খাওয়ার সাথে ফুড পার্টিকেল যেগুলো আসে, এই ফুড পার্টিকেলের পাশাপাশি কিন্তু আমরা ফরেন বলি, বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, টক্সিন আসে। এই টক্সিন গুলাকে ইনিশিয়ালি ডিটক্সিফাই করে এবং হলো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফর ফার্দার ডাইজেশন অফ দ্য আদার ফ্লুইড। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জন্য স্টোমাকে যে কোনো খাবার খাইলে কিন্তু সবগুলো তোমার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না, যখন তোমরা দেখবে যে কোনো খাবার খাইছো তখন কিন্তু তোমাদের মুখ কোনো টক বা তিতা হয় না, কিন্তু কখনো যদি তুমি বমি করো, বমি করার পরে দেখবে তোমার হলো মুখে তিতা তিতা অথবা টক টক লাগছে।
যদি টক টক লাগে তাহলে দুধবাদের এই কন্টেন্ট হলো গ্যাস্ট্রিক কন্টেন্ট, এটাতে হলো তোমার অ্যাসিড বেশি আছে। আর যদি কখনো তিতা লাগে বা বাইল বাইল মনে হয় তখন দুধবাদের দিস কন্টেন্ট হলো ইন্টেস্টাইনাল কন্টেন্ট, বিশেষ করে বাইল বাইল কন্ডিশন আসলে অনেক সময় গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন ছাড়াও অন্য কোনো কারণে হয়, বিশেষ করে স্মল গাট অবস্ট্রাকশন। স্মল গাট অবস্ট্রাকশন আর গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন আমরা অনেক সময় বমি দেখে বুঝি। এটা একটা ক্লিনিক্যাল কোশ্চেন যে হাউ ইউ আইডেন্টিফাই অন স্মেলিং অর সিং দ্য ভমিটাস আফটার ভমিটিং। বমি করলো, এখন এই বমিটা কি সে গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন করলো না তোমার হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা লার্ভাল অবস্ট্রাকশন করতে, কেমন করে বুঝবা? তাহলে স্যার এটা প্রশ্ন আছে। স্যার যদি গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন হয় অথবা স্টোমাকের কোনো কারণে বমি হয় তাহলে সেই বমিটা টক বমি হবে এবং হলো সাওয়ার ইন টেস্ট। তাহলে টক বমি এবং সাওয়ার ইন টেস্ট, এটা হলো স্টোমাক কন্টেন্ট অনলি। আচ্ছা, তোমার যদি বিটার টেস্ট তিতা হয় এবং হলো তোমার হলো কালারটা তোমার হলো কি বলে বাইল মিক্সড কালার যদি হয় তাহলে বুঝতে হবে যে দিস ভমিটিং ইজ ডিউ টু দ্য স্মল গাট অবস্ট্রাকশন, অর্থাৎ স্মল গাট অবস্ট্রাকশন হওয়ার কারণে বাইল বাইরে চলে আসে। কোনো কারণে যদি ফিকাল কন্টেন্ট ভমিটিং হয়, মানে হলো তোমার বমি করতেছ কিন্তু তোমার মনে হচ্ছে তুমি স্টুল দিয়ে বমি হচ্ছে নিজে, দ্যাট ইজ দ্য গ্রেভ কন্ডিশন। মনে করতে হবে যে লার্জ গাট অবস্ট্রাকশন। লার্জ গাট অবস্ট্রাকশন অনেক সময় স্টুল গুলা পাস করে না, উল্টা দিয়ে ডেফিনেটলি রিভার্স হয়, কিন্তু এটা এটা খুব রেয়ার, এটা একটা কথার কথা। তবে সাধারণত দেখা যায় ফিকাল কন্টেন্ট যদি কখনো আসে, সাধারণত এই কেসগুলো হয় হলে যদি কখনো গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা হয়, অর্থাৎ স্টোমাকের সাথে যদি ট্রান্সভার্স কোলন, স্টোমাকের সাথে যদি কোনো ট্রান্সভার্স কোলনের ফিস্টুলা হয়, এটা সাধারণত এই ফিস্টুলাগুলো ম্যালিগনেন্ট, বিশেষ করে কার্সিনোমা স্টোমাকে হয় অথবা ট্রান্সভার্স কোলনের কার্সিনোমা কোলনে হয়, এর সাথে অ্যাডজাসেন্ট ফিস্টুলা হয়। ফিস্টুলা হয়ে যদি যদি কখনো আসে তখন কিন্তু ফিকাল কন্টেন্ট আসে। এই জন্য কোনো পেশেন্ট যদি ফিকাল কন্টেন্ট বমি করে আমরা কিন্তু মাথায় আমাদের কিন্তু স্ট্রাইক করে দিস মে বি এ কজ অফ কার্সিনোমা স্টোমাক forming fecal fistula অথবা this may patient suffering from the carcinoma colon extended to the stomach for forming fecal fistula। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, ইম্পর্টেন্ট কথা বললাম যে কোনো রোগী বমির কথা শুনে বমির গন্ধ শুকে অথবা বমির ট্র্যাকটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি this vomiting is due to the gastric outlet obstruction or stomach cause or small gut cause or large gut cause। তাহলে আশা করি তোমরা সবাই পারবে এবং এটা মনে রাখবে। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা শিখতেছিলাম যে পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার যে কমপ্লিকেশন, সেটা হলো গ্যাস্ট্রিক ডিউডিনাল আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের কমপ্লিকেশন আমরা শিখেছিলাম। আচ্ছা, এখানে আমরা বললাম যে সাধারণত পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন কোথায় হয় সেটা গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে বেশি কমন সাইড হলো ফার্স্ট পার্ট ডিউডিনাম, কারণ আমরা জানি স্টোমাকের যে কাইম অর্থাৎ অ্যাসিড মিক্সড প্রোডাক্ট আছে সেটা তোমার স্টোমাকের ডাইজেশনে হেল্প করে, যে গ্যাস্ট্রিক যেটাগুলো জুস বা কাইম, এটা তোমার হলো খাদ্য যখন আমরা খাই সেটাকে আমরা হজম করার জন্য অ্যাসিড মিক্সড তোমার হলো পেপসিন রিলিজ হয় এবং সেটাকে ডাইজেস্ট করার জন্য হেল্প করে। এবং আসলে প্রথমে যেটা কাজটা করে আমি বললাম যে হাইড্রোগুলো এসে তোমার হলো ডিটক্সিফাই করে, বিশেষ করে ব্যাকটেরিয়া মারে, ভাইরাস মারে, ফাঙ্গাস মারে, আর খাদ্যগুলোকে তোমার হলো এনভায়রনমেন্ট তৈরি করে ফর ফার্দার কি বলে ডাইজেশন। এই খাবারগুলা যখন স্টোমাক থেকে ডিউডেনামে যায় তখন প্রথম ভালনা লেভেল, অর্থাৎ প্রথম যে ব্যক্তিটি বা প্রথম যে অংশটা এটা ফেস করে সেটা ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। এই জন্য এই ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে আমরা জানি যে ফার্স্ট পার্ট অফ যে মিউকোসা স্টোমাকে হয় কি, স্টোমাকে তোমার অ্যাসিড পেপসিন ডাইজেশন যাতে না হয় এই জন্য একটা গ্যাস্ট্রিক প্রোটেক্টিভ একটা মেকানিজম আছে। এই গ্যাস্ট্রিক প্রোটেক্টিভ মেকানিজম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় কাজ করে সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। কিন্তু এবং হলো এই স্টোমাকের লেয়ারটা মিউকোজা লেয়ারটা অনেক ঠিক, ফলে এই অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং হলেও খাদ্য যেভাবে ডাইজেস্ট করে কিন্তু কখনো কিন্তু আমার স্টোমাকের মিউকোজাকে ডাইজেস্ট করে না। এই জন্য দেখা যায় যে আলসার বললেই আমরা কিন্তু বুঝি ডিউডিনাল আলসার, কারণ ডিউডিনামের যে লেয়ারটা সেটা খুবই থিন এবং এই অ্যাসিডগুলো সরাসরি এক্সপোজ হলো ফার্স্ট পার্ট অফ ডিউডিনামে। এই জন্য কাইম ফার্স্ট পার্ট অফ ডিউডিনামে যে বেশি এক্সপোজ হওয়ার কারণে ফার্স্ট পার্ট অফ ডিউডিনাম ইজ দ্য কমন কজ অফ দ্য ডিউডিনাল আলসার। যখনই এই
এই কন্টেন্টটা গ্যাস্ট্রিক কন্টেন্টটা ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যায়, তখন আমরা জানি সেকেন্ড পার্টে অ্যাম্পুলার ভ্যাটার আছে। এই সেকেন্ড পার্টে অ্যাম্পুলার ভ্যাটার থেকে আমরা জানি অ্যাম্পুলার ভ্যাটার এখানে ওপেনিং হয় হলো প্যানক্রিয়াটিক ডাক্ট এবং হলো বিলিয়ারি কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এই দুজনে কি নিয়ে আসে, সিক্রেশন নিয়ে আসে ফ্রম দা লিভার অ্যান্ড হলো ফ্রম দা প্যানক্রিয়াস। কমন বাইল ডাক্ট লিভার থেকে যে সিক্রেশন নিয়ে আসে সেটা হলো সেটাকে বলি আমরা বাইল। এই বাইলের কাজ কি? বাইল হলো আমরা যে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো ছিল সেই অ্যাসিড এনভায়রনমেন্টটাকে প্রথমে অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে। তাহলে বাইলের কাজ হলো যে এটা অ্যালকালাইন তৈরি করা এবং হলো বাইলের একটা কাজ হলো ইমালসিফিকেশন করা। আমরা যে খাদ্যগুলো খাই বিশেষ করে ফ্যাট কন্টেন্ট ডায়েট, প্রোটিন এগুলোকে করে কি, ফ্যাট গুলোকে করে কি ইমালসিফাইড করে, ছোট ছোট বড় বড় ফ্যাটকে ছোট ছোট ফ্যাট তৈরি করে, যাতে এটা হলো ডাইজেশন হেল্প করে। আচ্ছা, আর একটা এই অ্যাম্পুলার ভ্যাটা দিয়ে একটা তোমার হলো ডাক ওপেন করে, সেটাকে বলে আমরা প্যানক্রিয়েটিক ডাক। তাহলে প্যানক্রিয়াস ইজ দ্য লার্জেস্ট ডাইজেস্টিভ সিস্টেমের প্লান্ট, যেটা থেকে প্রচুর পরিমাণে তোমার হলো এনজাইম রিলিজ হয় এবং those enzymes are responsible for digestion of the food, both protein, fat and carbohydrate. আমরা জানি যে প্রোটিন ডাইজেশন করার জন্য পেপসিন লাগে, কার্বোহাইড্রেট ডাইজেশন করার জন্য তোমার হলো বিশেষ করে অ্যামাইলেজ লাইপেজ মাইলেজ। অ্যামাইলেজ লাগে। তারপর ফ্যাট ডাইজেশন করার জন্য লাগে আমার লাইপেজ। তো এই যে লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিনোজেন, ক্যানোসিন, ট্রিপসিনোজেন, যতগুলো হরমোন আছে, সরি হরমোন না, এটাকে বলি আমরা এনজাইম। এই এনজাইম প্যানক্রিয়াটিক জুস, এই প্যানক্রিয়াটিক জুস এগুলো থাকে। এই তখন সেকেন্ড পার্ট অফ ডিগ্রামে কমন বাইলেটার যে বাইল এবং হলো প্যানক্রিয়াস যে প্যানক্রিয়াটিক জুস আসার পরে সেকেন্ড পার্ট অফ ডিগ্রামে নিউট্রালাইজ হয়ে যায়। তোমার হলো অল অ্যাসিড কম্পোনেন্ট নিউট্রালাইজ হওয়ার কারণে সেকেন্ড পার্ট অফ ডিগ্রামের জন্য কখনোই পেপটিক আলসার দিতে হয় না। তাহলে পেপটিক আলসার ডিজিজের শর্তই হলো আলসারেশন ডিউ টু দ্য অ্যাসিড পেপসিন ডাইজেশন। এখানে এত স্ট্রং অ্যাসিডিক অ্যালকালাইন মিডিয়া থাকে যে অ্যালকালাইন মিডিয়া যখন অ্যাসিডিক মিডিয়া আসে তখন রিপ্লেস করবে। এই জন্য আমরা কমন সাইড অফ যদি বলি যে কমন সাইড অফ পেপটিক আলসার ডিজিজ, সবসময় বলবো হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরিনাম। আচ্ছা, তাহলে পারফরশন তাহলে এইখানে বেশি হয়, সেটা হলো ফার্স্ট পার্ট অফ ডিউরিনামে, এবং সেটা অ্যান্টিরিয়র ওয়াল বলি আমরা, অ্যান্টিরিয়র ওয়ালে হয়। এছাড়া সেকেন্ড মোস্ট কমন পারফরশন হলো গ্যাস্ট্রিক আলসার পারফরশন, লেসার কার্ভেচারে। লেসার কার্ভেচারে, তবে স্টেজ অফ দ্য স্টোমাকে এগুলোতে পারফরশন গ্যাস্ট্রিক পারফরশন হয়। আর থার্ড পারফরশন হলো তোমার হলো পোস্টেরিয়র অফ দ্য ফার্স্ট পার্ট ডিউরিনাম। এটাতে আমরা এর আগে বললাম যে পারফরশন যদি পোস্টেরিয়র ওয়ালে হয় তাহলে কিন্তু অ্যাকুট অ্যাবডোমিনাল ফিসার নিয়ে আসে না, এই পেশেন্ট সে হলো ম্যাসিভ হেমোরেজ দিয়ে। কি কারণে হয় ম্যাসিভ হেমোরেজ, এটা আমরা লিখে রাখছি যে এগুলোর সঙ্গে আমরা গ্যাস্ট্রোডিউরিনাল আটে, আমরা পোস্টেরিয়র ওয়াল দিয়ে গ্যাস্ট্রোডিউরিনাল আটে আসে, এগুলোর সঙ্গে ম্যাসিভ। তো যাই হোক, আমরা এটা শিখলাম যে পেপটিক আলসার ডিজিজের পারফরশন বললে আমরা বলবো যে ফার্স্ট পার্ট অফ ডিউরিনাল পারফরশন এবং হলো গ্যাস্ট্রিক পারফরশন। ফার্স্ট পার্ট অফ ডিউরিনাল বলতে বলি যে অ্যান্টিরিয়র ওয়ালে অথবা পোস্টেরিয়র ওয়ালে। আচ্ছা, এই প্যাথোলজি ইনসিডেন্স এগুলো আমরা বই আছে, তোমরা এটা পড়ে নিবা। এটা গুরুত্বপূর্ণ তেমন না, সাধারণত দেখা যায় মেল পেশেন্টের বেশি হয়। তারপর হলো যতগুলো পারফরমেশন আছে পেপটিক আলসার পাবে, সবচেয়ে কমন পারফরমেশন হলো ডিউরিনাল আলসার পারফরমেশন। এগুলো কথা লিখছি না যে কোন পেশেন্টের কোন হয় না হয়, এগুলো লিখছি আমরা। এগুলো গুরুত্বপূর্ণ না। এখানে একটা জিনিস খেলে মনে রাখবে যে ইনসিডেন্ট ভিতরে সবচেয়ে কমনলি হলো পেপটিক আলসার ডিজিজ পারফরমেশন, পেপটিক আলসার ডিজিজ পারফরমেশন সবচেয়ে বেশি কমন হলো ডিউরিনাল আলসার পারফরমেশন, এবং পেপটিক আলসার সবচেয়ে বেশি হলো মেল পেশেন্টের। এটা একটা ইম্পর্টেন্ট একটা কথা। এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা শিখবো। পেপটিক আলসার ডিজিজ পারফরমেশন নিয়ে যদি আসে, অর্থাৎ পারফরমেশন পেশেন্ট যদি আসে, আমরা এই পেশেন্টটাকে আমরা জাজ করবো, এই পেশেন্টটাকে আমরা হিস্ট্রি নেবো, এই পেশেন্টটাকে আমরা এক্সামিনেশন করবো, এই পেশেন্টটাকে আমরা ইনভেস্টিগেশন করবো। আসলে কি করবো, কোথায় করবো, কেন করবো, এটা আমরা পরে আসতেছি। তো পারফরমেশনে যদি হয়, যে কোনো পেপটিক আলসার পারফরমেশনের 3টা স্টেজ আছে। স্টেজগুলো বলে স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজ অফ ডাইলিউশন অর ইলিউশন। ডাইলিউশন আলাদা কথা আর ইলিউশন আলাদা, দেখো দুটো ধরনের টার্ম। আরেকটা হলো স্টেজ অফ ডিফিউজ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তবে পেরিটোনাইটিস ইজ দ্য আলটিমেট অ্যান্সার অফ পারফোরেশন, এবং পেরিটোনাইটিস হয়ে কিন্তু আসলে পেশেন্টটা আলটিমেটলি কমপ্লিকেশন ডেভেলপ করে শকে চলে যায়। এই শক রিকভারি নামে পেশেন্ট এক্সপায়ার করে, আইদার হাইপোভলিউমিক শক
আর্লি স্টেজে, আর লেট স্টেজে হলো সেপ্টিসেমিক শক। তাহলে আলটিমেটলি পেশেন্ট কিন্তু ডেথ হয় সেপ্টিক শকে। শক আমরা জানি যে কোনো শকের এন্ড স্টেজ হলো মাল্টি অর্গান ফেলিওর। আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর ডিআইসি ডেভেলপ করে, মাল্টি অর্গান ফেলিওর করে পেশেন্ট এক্সপায়ার করে। তো আমাদের টার্গেট হবে এনিহাউ এই পেশেন্ট যেন শকে না যায়, এবং হলো কোনোভাবে যেন পেশেন্টের মাল্টি অর্গান ফেলিওর ডেভেলপ না করে, এবং কোনোভাবে যেন পেশেন্ট এক্সপায়ার না করে। সেই জন্য আমাদের প্যাথোফিজিওলজিটা জানতে হবে যে কেন এরকম ঘটনা ঘটতেছে, কেন ঘটলো, কিভাবে আমরা এই ঘটনাটাকে বন্ধ করতে পারি। এই জন্য আমরা এই পুরা পেরিটনাইটিসের সময়টাকে আমরা তিন ভাগে নেই, এবং এগুলো জানার জন্য আমরা করি এটা হলো যে তোমার হলো স্টেজেস হিসেবে ভাগ করি। তাহলে পারফোরেশনের স্টেজ তিনটা: স্টেজ অফ কেমিক্যাল পেরিটনাইটিস, স্টেজ অফ এলিউশন, আর স্টেজ অফ ডিফিউজ ব্যাকটেরিয়াল। কেন বলছো না পরবর্তী স্টেজ অফ কেমিক্যাল পেরিটনাইটিস কথা থেকে আমরা বুঝতেছি যখন ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন হয়, তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট হাইলি অ্যাসিডিক। এই কন্টেন্ট কোনো কারণে যদি লিক করে বাইরে হয়ে আসে, তাহলে কিন্তু হয় হলো এই অ্যাসিডটা পরে প্যারাইটাল পেরিটোনিয়ামে তীব্রভাবে আঘাত করে। এটাকে বলি আমরা ক্লিনিক্যাল পেরিটোনাইটিস। সিভিয়ার পেইন হয়। অ্যাসিড যদি কারো গায়ে পড়ে পুড়ে যায় না, ঠিক তাই স্টোমাকের অ্যাসিড পেটের ভিতরে চলে যায়, তখন সে পুড়ে যায়, এত ব্যথা হয়, পেইন হয়, সিভিয়ার পেইন। তাহলে এই কেমিক্যাল পেরিটোনাইটিস ডিউ টু দ্য সিভিয়ার পেইন due to reaction of the leakage acid with the peritoneum. সেটা আমরা বলতেছি it is due to the leakage of gastric or duodenal content in the peritoneal cavity. সাধারণত দেখা যায় কেমিক্যাল পেরিটোনাইটিস পারফোরেশনের সময় থেকে 6 ঘন্টা পর্যন্ত লাস্টিং করে। তাহলে সাধারণত 6 ঘন্টা পর্যন্ত কেমিক্যাল পেরিটোনাইটিস হয়, এবং এই 6 ঘন্টার ভেতরে কিন্তু পেশেন্ট যদি ইনিশিয়ালি তুমি যদি বুঝতে না পারো, তুমি কিন্তু যেভাবে হোক পেশেন্ট যদি তুমি হলো শকটা এই সময় পেশেন্ট কিন্তু পেইন শকে চলে যায়। তাহলে ইনিশিয়ালি কেমিক্যাল পেরিটোনাইটিস পেশেন্ট মে বি প্রেজেন্টেড উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ শক। এই শক দুটো কারণ হতে পারে, একটা হলো যে পেইনের কারণে নিউরোজেনিক শক, এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড লস হওয়ার কারণে হাইপোভলিউমিক শকে যায়। তাহলে একটা জিনিস আমরা শিখলাম যে পারফোরেশনের ক্ষেত্রে কিন্তু তিনটা শকের আমরা দেখা পাই। আমরা কিন্তু শক যখন পড়ছিলাম তখন আমরা শকের ক্লাসিফিকেশন করছিলাম, শকের কারণ করছিলাম, শকের ম্যানেজমেন্ট করছিলাম। তখনই আমরা বলছিলাম যে এমন একটা ডিজিজ বলো যে ডিজিজ দিয়ে তোমার হলো তিন ধরনের শকের দেখা পাবে। আমরা তখনই কিন্তু বলছিলাম স্যার দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হলো ডিউরিং আলসার পারফোরেশন অথবা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। গ্যাস্ট্রিক আলসার এবং ডিউরিনাল পারফোরেশন আমরা তিন ধরনের শকই পাই। ইনিশিয়ালি পেশেন্ট মে কেম উইথ শক, ইট ইজ ডিউ টু দ্য পেইন শক, এগুলো নিউরোজেনিক শক। 6 ঘন্টার ভিতরে পেশেন্ট মে গোস টু শক ডিউ টু সিকুয়েস্ট্রেশন অফ ফ্লুইড, দিস ইজ কল্ড হলো হাইপোভলিউমিক শক। 12 ঘন্টা 24 ঘন্টা পরে যদি এই পেশেন্ট শকে ট্রিটমেন্ট না শকে চলে যায়, দিস শক ইজ দ্য সেপ্টিসেমিক শক। দেখো আমাদের তো একটা ইম্পর্টেন্ট তোমরা যে শিখলা যে 3 শক ক্যান বি seen in the septic ulcer disease perfusion patient. আচ্ছা, এখানে আমরা বলছি যে লাস্ট পরে অ্যাবাউট 6 আওয়ার, আর ইন দিস স্টেজ পেশেন্ট মে কমপ্লেক্স সিভিয়ার, এটা আমরা আগে বললাম। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে কেমিক্যাল পেরিটোনাইটিস পারফোরেশন হওয়ার 6 ঘন্টার ভিতরে হবে, এবং কারণগুলো কি? কারণগুলো হলো গ্যাস্ট্রিক বা কন্টেন্ট গুলো লিকিং আউট হবে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, এবং সিভিয়ার পেইন হবে। সেই পেইনে পেশেন্ট শকে চলে যেতে পারে, এটি ডিউ টু পেইন শক অথবা নিউরোজেনিক শক, অথবা হলো হাইপোভলিউমিক শক। সেকেন্ড স্টেজটা কি? স্টেজ অফ ডাইলিউশন, মানে পাতলা হয়ে যাওয়া, ডাইলিউট করে দেওয়া, তরল হয়ে যাওয়া, অথবা ইলিউশন, উল্টা পাল্টা চিন্তা করা বা অন্য যা নয় সেটা বোঝা। এটা কেন হয়? যে যখনই তোমার হলো কেমিক্যাল কন্টেন্ট গুলো অ্যাসিড গুলা পেরিটোনিয়ামে ছড়ায় যায়, পেরিটোনিয়ামে ছড়ায় যাওয়ার কারণে পেইন হয়, তখন করবে কি বডির প্রোটেক্টিভ মেকানিজম, বডির যে পেরিটোনিয়াম সে করবে কি পর্যাপ্ত পরিমাণে অ্যাসিডকে ডিফিউজ করার জন্য ফ্লুইড সিক্রেশন করবে, প্রচুর পরিমাণে ফ্লুইড সিক্রেশন করবে।
আর এটাই বলছি আমরা যে ইন দিস স্টেজ পেরিটোনিয়াম সিক্রেটস copious amount of peritoneal fluid in response to peritonitis to dilute the toxic fluid। তাহলে এই যে টক্সিক ফ্লুইড গুলো আসছে, অ্যাসিড বলো, পেপসিন বলো, ফুড প্রোডাক্ট বলো, এটা তো পেরিটোনিয়ামের জন্য ফরেন বডি, এটা তো কোনো এগুলো দেখে নাই, শোনে নাই, বোঝে নাই। এদের কি করবে, নিউট্রালাইজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড ইউজ করবে। তাতে কি হবে যে এই ডিউ টু ডাইলেশন, তখন এই ফ্লুইডগুলো নিউট্রালাইজ হয়ে যাবে, ডাইলেশন হয়ে যাবে। ডাইলেশন হলে কি হবে, ডিউ টু ডাইলেশন অফ ফ্লুইড পেইন ডিক্রিজেস ইন ইন্টেন্সিটি এন্ড সিভিরিটি। অর্থাৎ যে যখন আমরা 6 ঘন্টা পরে এই যখন এই পেইনটা সাবসাইড করবে, তার মানে এই না যে পেশেন্ট ভালো হয়ে গেল, তার মানে এই পেশেন্টের ভিতরে একটা ফলস ইমপ্রেশন আসবে আমি যাচ্ছি। কেন এটা হয়, বললাম যে আমরা যে এই টক্সিক ফ্লুইডগুলোকে নিউট্রালাইজ করার জন্য বডি ডিফেন্স সিস্টেম পেরিটোনিয়াম পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড রিলিজ করবে এবং এটাকে নিউট্রালাইজ করে ডাইলুট করে দেবে। এই জন্য এটাকে বলছিলাম ডাইলুশন স্টেজ অথবা ইলিউশন স্টেজ। তাহলে ভুল একটা ধারণা থাকবে, মিসকনসেপশন থাকবে যে ব্যথা ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কারণ আসলে আসলে ডাইলুশন। তাহলে এটা হলো কি, প্রথম 6 ঘন্টা পরে আরো 6 ঘন্টা এরকম লাস্ট করতে 3 থেকে 6 ঘন্টা। তাহলে এটা হলো পারফেকশন হওয়ার পরে তাহলে আমরা 9 থেকে 12 ঘন্টার ভিতরে এই ঘটনাটা ঘটে। তাহলে প্রথম 6 ঘন্টায় স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনিটিস, পরবর্তী 6 ঘন্টায় স্টেজ ডাইলেশন। এই 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু পেইন ফ্রি থাকে অথবা কম পেইন থাকে, তখন কিন্তু পেশেন্ট মনে হয় ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময় ক্ষেত্রে এই সময় যদি আমরা পেশেন্টকে যদি এক্সামিন করি, তাহলে কিন্তু আমরা কিন্তু লিভার ডালনেস অবলিগেট পাই। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাইন যে রোগী বলতে হচ্ছে আমার ব্যথা ছিল, এখন কিন্তু আমি ভালো। তুমি পেটে হাত দিয়ে দেখলা, ইয়েস অ্যাবডোমিনাল হার্ট, কিন্তু পেশেন্ট বলে আমি ভালো, আমি চিকিৎসা নিব না। তখন আমি কনফার্ম করার জন্য দিলাম যে আসলে দেখি তো পেরিটোনিটিস কারণটা কি, এটা কি তোমার পারকাশন কি। তখন আমি লিভার ডালনেস করি। আমরা জানি যে পারকাশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পারকাশন নোট হলো লিভার ডালনেস অবলিটারেট অর নট। কোনো কারণে যদি লিভার ডালনেস অবলিটারেট হয় ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস দ্য রাইট সাইড, তখন কিন্তু আমরা বুঝবো যে দিস মে বি এ কজ অফ নিউমোপেথি। তাহলে ডালনেসে কি হয়, মানে কি আমরা জানি যে 15 রাইটে আমরা যত নিচে নামি তত আমরা ডাল ডাল পারকাশন পাই। তো যদি বাতাস ঢুকে যায়, যদি বিশেষ করে রাইট ডেম অফ ডায়াফ্রাম, তখন কিন্তু আমরা ডালনেস পাবো, তখন রেজোনেন্ট সাউন্ড পাবো। এই জন্য বলি যে লিভার ডালনেস অবলিটারেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন টু রুল আউট দ্য নিউরোপ্যাথি। কোনো কারণে পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বাবা তোমার কাছে একটা পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, পেশেন্টের হিস্ট্রি নিলা, তুমি হিস্ট্রি নেওয়ার পরে একটা এক্সামিনেশন বলো যেটা দেখে তুমি বুঝতে পারবে এটা কজন নিউরোপ্যাথি। তোমার কাছে কোনো এক্সরে নাই, এই রোগী এক্সরে করাবে না, আল্ট্রাসাউন্ড করাবে না, তুমি শুধু পেটে হাত দিয়ে বলো তো যে এই পেশেন্টটা পারফেশনের রোগী কিনা। তখন বলবো স্যার অবশ্যই স্যার আমি বুঝতে পারবো দুইটা ক্লিনিক্যাল সাইন দিয়ে। দুইটা, একটা কি যে আমি যদি স্যার পালপেট করি, পালপেট যদি করি তাহলে অ্যাবডোমিনের হার্ড রিজিড লাইক কেমন হার্ডবোর্ড, মানে হার্ডবোর্ড একটা কাঠটা ছাড় ধরতে যেমন লাগে আমার অ্যাবডোমিনটা যদি সেরকম মনে হয়, তাহলে আমি ওভার শিওর দিস ইজ দ্য কজ অফ নিউমোপ্যাথি। অথবা আমি যদি স্যার লিভার ডালনেস অবলিগেট পাই রাইট 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 সাইড অফ দ্য অ্যাবডোমেন, তাহলে কিন্তু আমরা বলতে পারবো স্যার ইট ইজ দ্য কেস অফ নিউরোপ্যাথি। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট শিখলাম যে ক্লিনিক্যাল দুইটা সাইন 100% ডায়াগনস্টিক সাইন, সেটা হলো লিভার ডালনেস অবলিগেট হলে ডেফিনেটলি দিস ইজ দ্য কজ অফ নিউরোপ্যাথি, এবং হার্ড বোর্ড লাইক রিজিড হলে দিস ইজ দ্য ডেফিনেট কজ অফ প্যারাইটাল পেরিটোনাইটিস। তাহলে একটা ইজ মানে হার্ডবোর্ড লাইক রিজিডিটি ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ প্যারাইটাল পেরিটোনাইটিস। কারণ প্যারাইটাল পেরিটোনাইটিস একটা ইম্পর্টেন্ট কজ অফ পারফোরেশন, সেই হিসাবে কিন্তু পারফোরেশন একটা সাইন। আসলে কিন্তু হার্ডবোর্ড লাইক রিজিডিটি ইজ ইম্পর্টেন্ট সাইন অফ প্যারাইটাল পেরিটোনাইটিস। কারণ প্যারাইটাল পেরিটোনাইটিস কি কারণ হয় সেটা তোমরা একটু করতে হবে। এই জন্য প্রশ্ন বুঝতে হবে যে স্যার আসলে প্রশ্ন কি করতেছে। তখন যদি আমি প্রশ্ন করি যে কজেস অফ প্যারাইটাল পেরিটোনাইটিস বলো তো চারটা, তখন তুমি একটা বলো পারফোরেশন, একটা বলো প্যানক্রিয়াটাইটিস, একটা বলবা কোলেসিস্টাইটিস, একটা বলবা লোকালাইজ যদি হয় সেটা বলি অ্যাকুট অনেকগুলো বলতে পারো। আর যদি বলে তুমি একটা সাইন বলতে
এতে যতগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশন হয় তত একটা কমন সাইন, ইম্পর্টেন্ট সাইন যদি বলে একটা সাইন বলো যা দেখে তুমি বুঝতে পারো নিউমোপ্যাথিয়া, দ্যাট ইজ দ্য লিভার ডালনেস অবলিটারেশন। আচ্ছা আচ্ছা, তাহলে আর যদি বলে যে একটা ইনভেস্ট বলো কেমন করে বুঝবা নিউমোপ্যাথিয়াম, তাহলে বলছে প্লেন এক্স-রে অ্যাবডোমেন। আমরা যদি প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার করি ইনক্লুডিং বোথ ডায়াফ্রাম, তাহলে কিন্তু নিউমোপ্যাথিয়াম যদি পাই আন্ডার দ্য বোথ ডায়াফ্রাম ডান আমরা কি শিখলাম যে স্টেজ অফ ডাইলিউশন বা স্টেজ অফ ইলিউশন, স্টেজ অফ ডাইলিউশন বা স্টেজ অফ ইলিউশনে যেটা হয় সেটা হলো যে পেশেন্টের 6 ঘন্টা পরে পেশেন্টের এই কন্টেন্ট গুলা ডাইলেট হওয়ার কারণে পেশেন্টের ব্যথা কমে যায় এবং পেশেন্ট মনে করে ভালো যাচ্ছে, সে চিকিৎসা নিতে চায় না। তখন কিন্তু তোমাকে বুঝাইতে হবে যে বাবা এই ব্যথার কিছুক্ষণের সামনে এই মুক্তি সামনের মুক্তি পারমানেন্ট মুক্তির জন্য তোমাকে অপারেশন লাগবে, সেটা আমরা পরে আসছি। কারণটা আমরা বুঝলাম যে দিস ইজ দ্য কজ অফ ডায়ালিসিস। তাহলে ডায়ালিসিসের মেইন কারণগুলো বুঝলাম যেগুলো ডায়ালিসিস অফ দ্য বাই কোপিয়াস পেরিটোনিয়াল ফ্লুইড। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। the stage of diffusion of bacterial peritonitis, তাহলে ডিফিউজ ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস, তাহলে আমরা এটা থার্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ এবং এই স্টেজেই পেশেন্ট আসলে যদি চলে যায় তাহলে কিন্তু এই পেশেন্ট রিকভারি খারাপ, খুব খারাপ। একবার যদি ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস হয় তাহলে এই পেশেন্টের সেকেন্ড সঙ্গে সঙ্গে পেশেন্ট মারা যায়। তখন কিন্তু পেশেন্ট আমরা আইসিইউ নিয়ে গিয়েও মেরুদণ্ড বা পেপার টিপ নিয়ে ভালো করতে পারি। তাহলে এই জন্য আমরা বলি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পারফরেশনের রোগী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা চিকিৎসা করি। পারফরেশনের কিন্তু মেইন চিকিৎসা হলো যে অপারেশন করে এই লিকটাকে বন্ধ করে দেওয়া। বডিতে তোমার বেলুনে যদি কোনো লিক থেকে তুমি এই লিক যতক্ষণ তুমি না সারাবো ততক্ষণ তুমি পানি ঢেলে কখনোই কিন্তু এই পানি বন্ধ করতে পারবে না। তাহলে লিক সারাইতে হবে। তাহলে আমাদের ঠিক পারফরেশন হলে কিন্তু আমাদের মেইন টার্গেট হলে কিন্তু পারফরেশন রিপেয়ার করা। তো এটা কিন্তু কখনোই আমরা অপারেশন না করে ভালো করতে পারবো, ওষুধ দিয়ে ভালো করতে পারবো। অনেক রুগী বলে স্যার আমার পেটে ব্যথা, কতবার ব্যথা হইলো, ওষুধ দেন স্যার, ওষুধে ভালো হবে। কিন্তু আমি যদি বুঝতে পারি দিস পেশেন্ট এই দিস পেইন ইজ দ্য পারফরেশন, তখন কখনোই বাবা এটা তোমার কিন্তু ওষুধ দিয়ে ভালো হবে না, ওষুধ লাগবে। এই জন্য এই নলেজটা আমার দরকার। তাহলে নলেজটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে স্টেজ অফ ডিফিউজ ব্যাকটেরিয়াল কেন বলে? 6 ঘন্টা যখন পার হয়ে যায়, 6 ঘন্টা পার হয়ে গেলে যে আমরা স্টোমাকের কন্টেন্ট গুলো যদি বাইরে চলে যায় তখন ওখানে ব্যাকটেরিয়া ডেভেলপ করে, ব্যাকটেরিয়া ইনভাইট তৈরি হয় এবং ব্যাকটেরিয়া তোমার হলো ওভার হিলিং হয়ে পেট্রোনাইটিস হয়। দিস ইজ দ্য কল ব্যাকটেরিয়াল পেট্রোনাইটিস। কি বললাম যে ডিফিউজ ব্যাকটেরিয়াল পেট্রোনাইটিস ইন্ডিকেটস patient has gone a step further towards death or the grave condition. So this is the very dangerous condition. Patient মারা যাবে যদি তুমি এখনো এই কেন? কারণ পেশেন্ট ব্যাকটেরিয়া পেশেন্ট আবার সঙ্গে চলে যাবে এবং হলো প্যারালাইটিস আইলেট ডেভেলপ করবে এবং হলো এই পেশেন্ট সেপ্টিসিস সঙ্গে চলে যাবে আলটিমেটলি। তাহলে পেশেন্ট আনবে শক, সেপ্টিসিস শক এবং হলো পেশেন্ট প্যারালাইটিস আইলেট ডেভেলপ করে পেশেন্ট মারা যায়। আচ্ছা, অনেক সময় এই ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস তুমি কিভাবে বুঝবো? স্যার ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস পেশেন্ট হিস্ট্রি নিয়ে 6 ঘন্টা বা 12 ঘন্টা পার হয়ে গেছে, পেশেন্ট হাই ফিভার, ইনিশিয়াল স্টেজে পেশেন্ট কোনো টেম্পারেচার একদমই নাই, পেশেন্ট ঠান্ডা কুল কামিং, পালস রেপিড থ্রেডিং দেখো, তাহলে তুমি পালস দেখো অনেক বেশি, বিপি অনেক কম, এটি যে শক ইনিশিয়াল স্টেজে। কিন্তু পরবর্তী শক তুমি দেখো পেশেন্ট ইজ হাই টেম্পারেচার, দিস ইজ অলসো শক, বাট দিস শক ইজ কল্ড সেপ্টিসেমিক শক। আমরা জানি যে সকল শকে পেশেন্ট কুল অ্যান্ড কাম ট্যাকিকার্ডিয়া এক্সেপ্ট সেপ্টিসেমিক শক। সেপ্টিসেমিক শকে পেশেন্ট কুলও হইতে পারে, হটও হইতে পারে, সাধারণত হট হয়ে যায় টেম্পারেচার কারণে। এই ধরনের পেশেন্ট আমরা কেমন করে বুঝবো যে ক্লিনিক্যালি যে পেশেন্ট ক্লিনিক্যালি সময়টা ডিউরেশনটা বুঝবো। পেশেন্ট হাইপারথার্মিয়া, অনেক জ্বর, হট টেম্পারেচার রেজ, তোমার হলো টেম্পারেচার স্কিনগুলো তোমার হলো বিশেষ করে রেড হট, হ্যাঁ। আর চেহারাটা দেখতে হবে হলো হিপোক্রেটিক ফেসিস। তোমরা মেডিসিনে পড়ছিলা যে হাউ টু ডায়াগনোসিস এ পেশেন্ট বাই সিইং দ্য ফেস। মুখ দেখে নাকি মুখ নাকি মনের আয়না। মুখ দেখে নাকি অনেক ডিজিজ ডায়াগনোস করা যায়। তুমি তাহলে ডিজিজ কি ডিজিজ ডায়াগনোস করতে পারো? প্রশ্ন আমি কিন্তু অনেক শিখছিলাম। স্যার মুন ফেস যদি হয় তাহলে আমরা বলবো যে থ্যালাসেমিয়া পেশেন্ট। যদি পেশেন্টের পাফি ফেস হয় তাহলে বুঝবো যে তাহলে সিকেডি বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট। যদি তোমার তোমার অ্যাপাথি লুকিং হয় তাহলে বুঝবো যে সাইকিয়াট্রিক পেশেন্ট।
ইন লুকিং যদি থাকে দেখেন, আর যদি তোমার হিপোক্রেটিক ফেস আছে, হিপোক্রেটিক আলাদা একটা ফেস আছে, হিপোক্রেটিক ফেসিস যদি হয় তাহলে বুঝবো যেটা হলো ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হলো সেপ্টিসেমিক শক। তাহলে এই সেপ্টিসেমিক শকের পেশেন্ট তোমার হলো চেহারা দেখে বোঝা যায়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে তিনটা স্টেজে, দিস স্টেজ গ্রেভ স্টেজ, নট গ্রেভ স্টেজ, এই স্টেজগুলো সাধারণত একেবারে কম হয়। তাহলে আমরা শিখলাম যে পেরিটোনাইটিস বিশেষ করে পারফোরেশনের যখন হয়, পারফোরেশনের যে পেরিটোনাইটিস হয়, এই পেরিটোনাইটিস স্টেজগুলো আমরা শিখলাম। আমাদের ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য স্টেজ অফ পেরিটোনাইটিস, হোয়াট আর দ্য স্টেজ অফ পারফোরেশন, হোয়াট আর দ্য কজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, হোয়াট আর দ্য কজ অফ ডাইলিউশন, হোয়াট আর দ্য কজ অফ ইলিউশন, হোয়াট আর দ্য কজ অফ ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস, তাহলে সবই পারবা। তাহলে এখন এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, তার প্যাথোলজিগুলো আমাদের এখানে শিখে ফেললাম, আলটিমেটলি আমরা কিন্তু লাগবে আমাদের হলো ডায়াগনোসিসে। তো আজকে মনে হয় আমরা অনেক কথা বলে ফেলছি। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট শিখব। তো আশা করি তোমরা আমার লেকচারটা মন করে বুঝতে পারছো। তো কোনো যদি কোশ্চেন থাকে ফখরুদ্দিন আমাকে একটু জিজ্ঞেস করতে পারো এই লেকচার সম্বন্ধে। ফখরুদ্দিন, স্যার কোশ্চেন নেই কিন্তু খুব ভালো বুঝতে পারছি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তাহলে তোমরা নেক্সট ক্লাসের জন্য আমরা আবার প্রিপারেশন নাও, তোমরা পড়াশোনা করে ফেলিও। ইম্পর্টেন্ট অবশ্যই একটা নিজেরা শিখিও। এই পড়াটা কিন্তু সারা জীবনের জন্য পড়া। পাস করার জি পরে স্যার। যে তুমি ভুলে যাবে এটা কিন্তু তাই না, কিন্তু এই ট্রান্সপোর্টেশন এমন একটা টপিক, তোমার যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে জানতে হবে, পারতে হবে। সুতরাং এটা সম্বন্ধে কিন্তু ভালো জি করে স্যার। জানতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে স্যার। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম স্যার।